দেখুন, পশ্চিমবঙ্গে 294টা আসনের মধ্যে কম বেশি 70টা আসনে একেবারে নির্ণায়ক ফ্যাক্টর হচ্ছে মুসলিম ভোট। এছাড়াও প্রায় 30টা আসনে কম বেশি বড় ফ্যাক্টর মুসলিম ভোট। অর্থাৎ সাধারণভাবে তৃণমূল কংগ্রেসের খেলাটা শুরুই হয় 70 থেকে 100টা আসনে এগিয়ে থেকে। কিন্তু এখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে গত কয়েক মাসে নতুন প্রবণতা হিসেবে যা উঠে এসছে সেটা হচ্ছে সরাসরি মন্দির মসজিদের রাজনীতি। এখন কথা হলো, এই রাজনীতির কি প্রভাব পড়তে চলেছে এ রাজ্যে 26-এর ভোটে? আমার পরবর্তী বক্তা রাজা গোপালদার কি মনে হচ্ছে? সুমন, দেখো যে আমাদের যখন অবিভক্ত বাংলা তখন কিন্তু মুসলিম সত্তা নিয়ে রাজনীতি হয়েছে একদম। কিন্তু মানে যখন স্বাধীন হয়ে যায় দেশ, তখন মুসলমানরা ভাবে যে আলাদা করে সত্তার প্রয়োজন নেই, কেননা দেশ তো স্বাধীন হয়েছে এবং ধর্মের ভিত্তিতে স্বাধীন হয়েছে, এবং তারা থাকার কথা ভাবে যে জনসংখ্যার রেশিও পাল্টেছে এবং তারা যারা ক্ষমতাসীন কংগ্রেসের সঙ্গে থেকেছে, পরে বামেরা আসলে তাদের সঙ্গে, এবং তারপরে তো তৃণমূলের সঙ্গেই গেছে, এটা আমরা দেখেছি। কিন্তু কিছু জায়গায় আমি ইচ্ছে করেই বলতে চাই, কেরালাতে মুসলিম লীগ কিন্তু দীর্ঘদিন মানে কংগ্রেসের সঙ্গে আছে, তাদের একটা মুসলিম সত্তাকে ধরে রাখার চেষ্টা। মুসলিম লীগের মানে এডুকেশনাল ইনস্টিটিউশন, সোশ্যাল ইনস্টিটিউশন, হেলথ ইনস্টিটিউশন দেখা, আইইউএমএল, হ্যাঁ আইইউএমএল, এক্স্যাক্টলি আইইউএমএল, ইন্ডিয়ান মুসলিম লীগ, যাই হোক, সেটা তাদের করেছে। আপনাকে বোঝাতে হবে যে আপনি যে সত্তার কথা বলছেন তাদের জন্য সত্যিকারের দরদি। রাজনীতি ভোটের জন্য রাজনীতি করব আর তাদের জন্য কিছু করব না। এআইইউডিএফ তারা কিন্তু একসময় বিরাট নাম কিনেছিল আসামে। এই আজমল, বদরুদ্দিন আজমল, তার নিজের বিরাট একটা মানে সোশ্যাল, এডুকেশনাল, কোচিং সেন্টার নানানভাবে আছে, তারা সেবা করে গেছে। যদিও গত নির্বাচনে কংগ্রেসের কাছে কিছুটা হেরেছে, কিন্তু তাদের একটা বেশ তারা তৈরি করেছে। মিম হায়দ্রাবাদী যারা তেলেঙ্গানাতে, সেখানেও তারা কিন্তু একটা ভিত্তি তৈরি করেছে, অর্থাৎ সামাজিক ভিত্তি, এডুকেশনাল ইনস্টিটিউশন, হেলথ ইনস্টিটিউশন, হেলথ দিয়ে মানুষকে দেখা। কিন্তু পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যারা মুসলিম সত্তার কথা বলেছেন ঠিক সেভাবে তাদেরকে মানে ভোট চাইবার কথা বলেছেন, কিন্তু সেই সত্তাটাকে কেউ মানে তুলে ধরার চেষ্টা করেনি। এই প্রথম আমরা দেখলাম যে দুটো মেশানো হলো, একটা হচ্ছে মুসলিমদের পিছিয়ে পড়া, এবং একই সঙ্গে যে মুসলিম হিন্দুর মধ্যে যে হেরে যাওয়ার ব্যাপার, সেটা সিম্বল হচ্ছে বাবরি মসজিদ, সেটাকেও তুলে ধরা, যে আমরা হারিনি। মুসলমানদের মধ্যে এই ধর্মের জায়গাটাকে ধরে রাখা, যে আমরা হারিনি, সেটাকে আমি তুলে ধরছি। আবার একই সঙ্গে এই পিছিয়ে পড়া, সেই পিছিয়ে পড়া ব্যাপারটা যেটা রাজেন্দ্র সাচার কমিটি তুলে ধরেছিল, সেগুলোকে ভালোভাবে তুলে ধরা হয়েছে। অর্থাৎ যে মুসলমানদের যে একটা সত্তা আছে, সেই সত্তাটাকে জাগিয়ে তুলতে হবে। এতকাল আমরা ভেবেছিলাম হুমায়ুন কবির বুঝি একা থাকছেন, কিন্তু আজকে দেখা গেল নৌশাদ যে ধরনের কথা বলছেন, আমার ভীষণ ভালো লেগেছে নৌশাদের বক্তব্য। আমি ছেলেটাকে খুব খুব সম্মান করি, ভালো লাগে ছেলেটাকে, স্নেহ আছে আমার প্রতি। আজকে যেভাবে বুঝিয়ে বলেছে যে মুসলমানকে খালি এই বোমা ছোড়ার জন্য তাদের শিক্ষিত হতে হবে, আর বৈজ্ঞানিক শিক্ষায় শিক্ষিত হতে হবে, বড় হতে হবে, এই যে আহ্বান জানিয়েছেন, আমি এটাই বুঝতে পারছি যে একটা নতুন শিক্ষার চেতনা এটা তুলে ধরার চেষ্টা করছে। মুসলমান খালি বোমা ছোড়ার জন্য নয়, মুসলমান তার নিজস্ব অধিকার আছে, সে ভারতবর্ষকে দীর্ঘদিন শাসন করেছে, তার সেই সত্তাকে যদি কেউ তুলে ধরতে চায় তাহলে অসুবিধা কিছু নেই, তাই না? তাদেরকে খালি আমি ব্যবহার করব, মুয়াজ্জিম ভাতা দেবো আর ইমাম ভাতা দেবো, তাতেই আমি মুসলমানদের জন্য দরদি হয়ে গেলাম, সেটা প্রমাণ করা সঠিক। আজকাল মুসলমান বুঝতে পারছে যে সেটা সঠিক নয়। তুমি আমাদের দিচ্ছ, আবার এত মন্দির টন্দির, যেটা হুমায়ুন বলছে, এত মন্দির টন্দির করছে, তোমার লক্ষ্যটা কি বোঝা যাচ্ছে না। এই প্রসঙ্গে একটা কথা খালি বলে রাখি, বামেরা তো 34 বছর শাসন করেছিল, ছোট্ট খবর, রেগে যাবার কিছু নেই। আমাকে অনেকেই প্রশ্ন করেছিল, টপ পলিট ব্যুরো 2008-এর আগে কোনো মুসলমান কেউ ছিল না, মোহাম্মদ আমিন এসেছিল, এবং সিপিএম যখন 77 সালে ক্ষমতায় আসে মাত্র 15 কি 16 জন এমএলএ ছিল। ওদের হাইয়েস্ট পিক ছিল 2006, 25 জন এমএলএ, তৃণমূল দিয়েছে 43টা এমএলএ। যাই হোক, এটা কোনো পরিচয় নয় যে আমি বেশি মুসলমান দরদি। তবে বোঝা যাচ্ছে যে ব্যবহার, আমি যদি ক্ষমতায় নিয়ে আসি, ক্ষমতায় অনেক যাকে বলে, আমি মুসলমানদের বলতে পারছি, দেখো আমি ক্ষমতায় নিয়ে এসেছি, তোমাদের এই জায়গায় নিয়ে এসি, তোমরা এবার আমাকে ভোট দাও। অর্থাৎ ব্যবহারটা ঠিক মতন করা হয়েছে, যেটা হয়তো বামেরা করতে চায়নি, এবং তারা পলিট ব্যুরো তো কারোকে রাখেনি। এমনকি কাকাবাবু, ওর শরীর খারাপ ছিল,
তিয়াত্তর সাল পর্যন্ত বেঁচে ছিলেন, 64-এ পার্টি তৈরি হয়েছে, উনি পলিট ব্যুরোয় ঢোকেননি। তো বোঝাই যাচ্ছে যে ধর্মটা সিপিএম কোনো দিন করতে না চাইলো, কিন্তু মানে মুসলমানদের সঙ্গে রেখেছিল, বলতে পেরেছিল যে আমাদের সঙ্গে ছাড়া থাকলে তোমাদের বিপদ আছে। ঠিক, আমি শতরূপ উত্তর দেবে, কিন্তু আমি বলছি এই উল্টো দিকটা, কয়েনের উল্টো দিকটা কামাল সাহেব জাতিসত্তার রাজনীতি সম্পর্কে সব থেকে, এবং মেক নো মিস্টেক, আমি মুসলমান জাতিসত্তা, হিন্দু জাতিসত্তা দুক্ষেত্রেই বলছি, তার সঙ্গে আরেকটা জিনিস যোগ হয় অনেক সময় যেটা মারাত্মক, এবং আমি বলছি এটার বহু নেতিবাচক প্রভাব পড়ে, সেটা হচ্ছে ধর্মীয় গোঁড়ামি। আমি বলছি জাতিসত্তার রাজনীতিতে নিঃসন্দেহে ইটসেলফ কোনো আপত্তির কিছু নেই, কিন্তু আমি বলছি এর সঙ্গে ধর্মীয় গোঁড়ামি এবং পরধর্ম বিদ্বেষ যোগ হলে সেটা মারাত্মক হতে পারে। আপনারা কতটা সচেতন? কিন্তু দেখুন যে আপনি মন্দিরের রাজনীতি শুরু করলেন, 3টে মন্দির, তাহলে হুমায়ুন কবির সেখানে যদি একই দলের এমএলএ হয়ে, না আমি কে ঠিক কে ভুলে যাচ্ছি না, ডিম আগে না মুরগি আগের বিতর্ক হবে যে আপনি একটা করেছেন আমি একটা করেছি, কিন্তু দুক্ষেত্রেই আমি আবার বলছি হিন্দু জাতিসত্তা মুসলমান জাতিসত্তা দুক্ষেত্রেই ধর্মীয় গোঁড়ামি এবং পরধর্ম সহিষ্ণুতার অভাব যদি থাকে না, তাহলে এই দেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে এটা কাম্য নয়, এটা কোনোভাবেই কাম্য নয়। যারা ধর্মপ্রাণ মুসলমান তারা কোরআনের মধ্যে বুঝতে পারবে, যে পড়লেই তারা বুঝতে পারবে যে কেউ যে একেবারেই সকল ধর্মকে সম্মান করে শ্রদ্ধা করে, এটা একেবারে আমি একমত, কোনো ধর্মগ্রন্থই ঘৃণা শেখায় না, কিন্তু মুশকিলটা হয় সেই ধর্ম রাজনীতি কাছাকাছি এলে ওই ঘৃণাটার জন্ম হয় অথবা জন্ম দেয়া হয়। আমি বলি, আমি রাজা গোপাল বাবুর সব সমালোচনা উড়িয়ে দিচ্ছি না, আমি ইনফ্যাক্ট আমি আপনার সাথে যোগ করছি, খালি মুসলমান মানুষের প্রতিনিধিত্ব নয়, আমাদের পলিট ব্যুরোতে কোনো মহিলা প্রতিনিধিও আরও আগে আসলে ভালো হতো, অনেক দেরিতে এসছে, এবং এইটা সম্পর্কে আমাদের পার্টি সচেতনভাবে আমরা চেষ্টা করেছি এটাকে পরিবর্তন করার। এই সমালোচনা গ্রহণ করতে আমার কোথাও কোনো আপত্তি নেই, কিন্তু আমি তার পাশাপাশি আপনাকে এটাও বলি, ভারতের জনসংখ্যার 0.3% হচ্ছে শিখ, সেই শিখ সম্প্রদায়ের একজন মানুষ হরেকৃষ্ণ সিং সুরজিৎ আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি হয়েছিলেন। সুতরাং আমি বলছি যে আমাদের পার্টির কাছে কখনো এই প্রশ্নটা এইভাবে কখনো আসেনি, আমি সমালোচনা গ্রহণ করছি। এবার দ্বিতীয় কথা আমি এখানে বলছি, আমরা না একটা ব্র্যাকেটের সমান নওশাদ আর হুমায়ুন কবিরকে নিয়ে আলোচনা করছি। আমি বলছি নওশাদের এমএলএ যবে থেকে হয়েছে বা রাজনীতি যবে থেকে তবে থেকে আজ পর্যন্ত নওশাদ কি এমন কোনো কথা বলেছে যেটা কিনা দেখিয়েছে যে ও একজন মুসলিম লিডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে মুসলিম মানুষের ধর্মীয় সেন্টিমেন্টের ভোট চাইছে? কোনো কথা, কোনো হিন্দু বিদ্বেষী মন্তব্য বা আলাদা করে মুসলমানকে কোনো প্রায়োরিটি দিতে হবে জাতীয় কোনো দাবি, কোনো আবদার কোনোদিন কেউ দেখাতে পারবে না। নওশাদের সাথে আমাদেরও লোকসভা ভোটের সময় জোট হয়নি, 2-4টে প্রশ্নে মত আমাদের মেলেনি, কিন্তু সৎভাবে বলতে গেলে কিন্তু স্বীকার করতেই হবে আব্বাস সিদ্দিকী কিন্তু বলেছে। এক সেকেন্ড, আমি নওশাদের কথা বলছি, আমি আব্বাস সিদ্দিকী নামটা আপনি বললেন, আমি বলছি নওশাদের সেকুলার ক্রেডেন্সিয়াল নিয়ে কিন্তু কোনো প্রশ্ন করার সুযোগ কারণ নেই। হুমায়ুন কবিরের 100 বার ওনার ওই যে মন্তব্য 70-30% জঘন্য মন্তব্য, এবং পরবর্তীকালে উনিই বলেছেন, যদি ওনার কথা সত্যি হয়ে থাকে, যে আমাকে মমতা ব্যানার্জি ওই নির্দেশ দিয়েছিল অজিত চৌধুরী মোহাম্মদ সালিমকে হারানোর জন্য, কিন্তু আমি জাস্ট ওই কথাটা শেষ করে নিই, আমার 5 সেকেন্ড। কিন্তু আমি বলছি যে বারবার করে এরা বড়াই করছে 2021-এ আমরা বিজেপিকে হারিয়েছি, হারানোর পরে কি করলেন দাদা? এনআরসির বিরুদ্ধে লড়াই করছিল, অনিশ খানকে খুন করলেন, আর এনআরসি হুমকি দিচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।